শ্রীকৃষ্ণের সেই শক্তিটা গ্রহণ করেনি। আমরা বৃন্দাবনের ঘটনাটাই শুধুমাত্র জানি 10 বছর 8 মাস, তবুও সেটা বিকৃত করে নানাভাবে আমাদেরকে বোঝানো হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা তার থেকে বরং আরো খারাপ হয়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ যে একটা মহান শক্তিধর পুরুষ, সেটা আজকে হিন্দুরা মনে হয় একবার ভুলেই গেছে। যার জন্যে আজকে কোনো মন্দিরে আমরা দেখি না যে সুদর্শন চক্র দিয়ে আরতি হচ্ছে, কিন্তু আমরা কিন্তু করি। প্রণব মঠ কিন্তু করে। প্রণব মঠের আরতির সময় একটা অস্ত্র দেখবেন, অস্ত্র দিয়ে আমরা আরতি করি। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, স্বামীজি আপনারা এই অস্ত্র দিয়ে আরতি করেন কেন? আমি বলি, দেখো, স্বামী প্রণবানন্দের আইডিয়াটা গ্রহণ করো। শুধু প্রেম আর ভক্তি দিয়ে একটা দেশ বাঁচানো যায় না। শুধু প্রেম আর ভক্তি দিয়ে যদি একটা দেশ বাঁচানো যেত, তাহলে এই প্রশাসন বিভাগের লোকজন দরকার হতো না। আচার্য স্বামী প্রণবানন্দের মাথায় এটা ছিল যে ফুল বেলপাতা এগুলো হচ্ছে ভক্তির প্রতীক, আর এই অস্ত্র হচ্ছে শক্তির প্রতীক। তাই প্রণব মঠে একটা অস্ত্র দিয়েও আরতি হয়। সে কখনো ত্রিশূল, কখনো তরবারি, কখনো বা সুদর্শন চক্র দিয়ে আরতি করি। আমরা কেন করি? আবার সেই শক্তিকে জাগ্রত করো, নিজের মনে প্রাণে শক্তিকে জাগ্রত করো। একজন বলছে, স্বামীজি এ দেশে কি বাঁচা যাবে? মানে হতাশা, নিরাশা। তো আমি একটু রহস্য করলাম, না না, এদেশে বাঁচা যাবে না। এদেশে থাকলে আপনার মৃত্যু একেবারে নিশ্চিত। আমি 100% বলতে পারি, এদেশে থাকলে আপনার মৃত্যু একেবারেই নিশ্চিত। তবে হ্যাঁ, পৃথিবীতে যদি কোনো দেশ থাকে যে দেশে গেলে আপনার মৃত্যু হবে না, আপনি সেই দেশ নির্বাচন করুন এবং মে গো টু দ্যাট কান্ট্রি। যে দেশে আপনার মৃত্যু হবে না এমন একটা দেশ আপনি নির্বাচন করুন। এভাবে আজকে বাংলাদেশের আমাদের সমাজের প্রতিটি মানুষের দশা এখন এরকম। এদেশে কি থাকা যাবে? তা আমি বলি না, থাকা যাবে না। থাকলে মৃত্যু নিশ্চিত। যদি এমন কোনো দেশ থাকে যে দেশে মৃত্যু হবে না, যে দেশে হাসপাতাল নেই, যে দেশে রোড অ্যাক্সিডেন্ট হয় না, যে দেশে বিমান অ্যাক্সিডেন্ট হয় না, এমন কোনো দেশ থাকলে আপনি সেই দেশে যান। আর শুনুন, দেশে আর দেহে, দেশে আর দেহে, এই দেশেও কেউ চিরদিন থাকতে পারবে না। আর এটাও মনে রাখতে হবে, এই দেহ, যে দেহটাতে আমরা বাস করছি, এই দেহেও কিন্তু চিরদিন থাকা যাবে না। যেটা আমাদের গীতা বারবার বলে দিচ্ছেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি। এই দেহটাকে ত্যাগ করে আবার অন্য দেহে চলে যেতে হবে। দুঃখ কোথায়? দুঃখ কোথায়? এই সাহস অবলম্বন করতে হবে। একদিন বিনয় বাদল দীনেশ তারা এই গীতাকে বুকে ধরে তারা ফাঁসি কষ্টে তারা হাসতে হাসতে চলে গিয়েছিল। তাই আবার সেই জাতির মধ্যে শক্তি জাগ্রত করতে হবে। আচার্য স্বামী প্রণবানন্দজি সে কথা বারবার আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। তাই স্বামী প্রণবানন্দজির জীবন এখন গবেষণার বস্তু হয়েছে। এই কিছুদিন আগে আপনারা যারা মোবাইল সার্চ করেন দেখবেন, হিরণময় নামে একটি ছেলে, আমাদেরই ছাত্র, তিনি প্রণবানন্দজির জীবন দর্শন নিয়ে গবেষণা করে কিন্তু PhD ডিগ্রি পেয়েছেন ভারতের একটা প্রখ্যাত ইউনিভার্সিটি থেকে। আচার্য স্বামী প্রণবানন্দজির জীবনে কি ছিল এগুলো আজকে আমাদের যুব সমাজকে জানতে হবে। তাকেও জেল খাটতে হয়েছে 2 বার, কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও যারা আন্দোলন করতো তাদের রাত্রিতে খাওয়া হতো না। 2-3 দিন না খেয়ে তারা রাত্রি আসতো প্রণবানন্দজির আশ্রম বাজিতপুরে। মহারাজ 3 দিন আমাদের খাওয়া হয়নি। তিনি তাদের ভালোবাসতেন। ওই রাতে, ওই গভীর রাত্রিতে ডাল ভাত রান্না করে তাদেরকে খাওয়াতেন। আবার তারা রাতের অন্ধকারে চলে যেত। ওই সব ছেলেগুলোকে তিনি ভালোবাসতেন। প্রণবানন্দজির ইচ্ছা ছিল এই সব ছেলে যারা দেশের জন্য, জাতির জন্য জীবন দিতে পারে, এরা সত্যি দেব বালক, তাদেরকে ভালোবাসতেন। এবং পরবর্তীকালে কিন্তু ওই সমস্ত বালকদের মধ্যে, ওই সমস্ত ছাত্রদের মধ্যে অনেকেই কিন্তু প্রণবানন্দজির আদর্শে তারা মুগ্ধ হয়ে তারা কিন্তু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে দেশ ও জাতির সময় আত্মোৎসর্গ করে গেছেন। তারা অনেকেই জগন্নাথ কলেজের ছাত্র ছিল। স্বামী প্রণবানন্দজি 1928 সালে এই ঢাকার বুকে এসেছিলেন। ঢাকায় তার পদধূলি পড়েছিল জমিদার আনন্দ রায়ের বাড়িতে, আরমানিটোলা। জমিদার আনন্দ রায়ের বাড়ি এখন আছে কিনা আমি জানি না, কি অবস্থা আছে কিনা জানি না। আমরা বইতে পড়েছি 1928 সালে জমিদার আনন্দ রায়ের বাড়িতে আরমানিটোলা, ওখানে তার গেস্ট হাউসে প্রণবানন্দজি এসেছিলেন। এবং এর পূর্বে তিনি যে ছাত্র এবং যুবকদের মধ্যে নৈতিক চরিত্র গঠনের আন্দোলন করেছিলেন এর আগ পর্যন্ত। আর এই ঢাকার বুকে এসে তিনি বললেন, আমি আর একটা আন্দোলন করব। সে আন্দোলনটা কিভাবে শুরু হয়েছিল? প্রণবানন্দজি এসেছেন এই জমিদার আনন্দ রায়ের বাড়িতে,
দুপুরবেলা এক ভদ্র মহিলা, সম্ভ্রান্ত ঘরের মহিলা, যিনি একাকী কোথাও যান না কোনোদিন, কিন্তু সেদিন এসেছেন মনের জ্বালায়, মনের দুঃখে কষ্টে যা সংসারে হয় সেই অশান্তির জ্বালা নিয়ে তিনি প্রণবানন্দজির চরণে এসে কান্নাকাটি করছেন। অন্তর্যামী আচার্যদেব বললেন, মা, স্বামীর সাথে একটু ঝগড়া হয়েছে, তাই বলে আত্মহত্যা করতে হবে? কেন, মনের কথা সব বলে দিচ্ছেন। উনি আত্মহত্যা করার সংকল্প নিয়েছিলেন, স্বামীর সাথে একটু মনোমালিন্য হয়েছে, তাই বলে আত্মহত্যা করতে হবে? তোরা তো দেবীর প্রতিমা, আমরা মা কালীর পুজো করি, লক্ষ্মীর পূজা করি, সরস্বতীর পূজা করি, তোরা তো সেই মাতৃবুদ্ধি, তোমার ধৈর্য ধর্মা। তিনি অনেক সান্ত্বনা দিলেন, অভয় দিলেন, তারপরে একটা মন্ত্র দিলেন, বললেন তুই এই মন্ত্রটা জপ করিস, দেখি সেই মন্ত্রের প্রভাবে স্বামী তোর ভালো হয়ে যাবে। এভাবে তিনি অভয় আশ্বাস দিলেন। ওই ভদ্র মহিলা আত্মহত্যার মহাপাপ থেকে বিরত হলেন এবং বাড়িতে ফিরে গেলেন। সত্যি তার পরিবারে আবার শান্তি ফিরে এসেছিল। সেদিন স্বামী প্রণবানন্দজি তার অনুসারী সন্ন্যাসীদের ডাকলেন, ডেকে কি বললেন, দেখো, এ পর্যন্ত আমরা ব্রহ্মচর্য আন্দোলন করেছি, সেটাও থামবে না, এর পাশাপাশি আরেকটা আন্দোলন শুরু করতে হবে। স্বামীজিরা বললেন, সেটা আবার কি আন্দোলন? বললেন গার্হস্থ্য আন্দোলন। এই গৃহীদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সংসারে সংসারে অশান্তির আগুন দাউ 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 করে জ্বলছে, এদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। পিতামাতাকে ভালো হতে হবে, না হলে ভালো ছেলে মেয়ে কোথার থেকে আসবে, এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। ধর্মের ভিত্তিতে গার্হস্থ্য ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি সন্ন্যাসী হলেও কিন্তু সবাইকে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে বলেননি। আর আমরা বলি আমাদের ভিত্তি তো গার্হস্থ্য আশ্রম। এই সন্ন্যাসীরা জন্মগ্রহণ করেছে আপনাদের মতো কোনো না কোনো পিতামাতার ঘরে। তাই একজন সাধু বলছেন, যদি গার্হস্থ্য আশ্রম ধ্বংস हो जाए तो इस पर গার্হস্থ্য আশ্রম में भेड़ कुत्ता बकरी जान बोलेंगे। যদি গৃহীরা খারাপ হয়ে যায়, গৃহস্থ লোকেরা যদি খারাপ হয়ে যায়, অর্থাৎ পিতামাতা যদি খারাপ হয়, তবে তাদের বংশে আর ভালো মানুষ জন্মাবে না। তাদের বংশে কুত্তা, ভেড়া, বকরি, ছাগল এগুলো জন্মাবে, তার মানে ভালো মানুষের আর জন্ম হবে না। তাই বাংলাদেশে আমরা যারা যুবক ছেলে আছি, যারা এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হও নাই, যে সমস্ত কুমারী মেয়েদের এখন বিবাহ হয় নাই, তারা আগামী দিনে পিতা হবে, আগামী দিনে মাতা হবে। তারা কেমন পিতা মাতা হবে সেটা গোড়ায় হাত দিতে হবে। ক্রোমোজোম কাউকে ক্ষমা করে না। ক্রোমোজোমের কাজ কি? বংশ চরিত্র বহন করে ক্রোমোজোম। তাহলে তুমি যদি মদ খাও, তুমি যদি গাঁজা খাও, বিড়ি খাও, অসৎ কর্ম করো, তুমি পরবর্তীকালে বাবা হবে, তুমি একটা ভালো ছেলে মেয়ের বাবা হতে পারবে? তুমি কুমারী মেয়ে যদি এখন থেকেই তুমি মোবাইল নিয়ে সব সময় দিন কাটাও, মানে সব খারাপ কুচিত্র অচিত্র দেখো, তাহলে তুমি কি ভালো হতে পারবে? তা আচার্য স্বামী প্রণবানন্দজি কোথায় হাত দিয়েছিলেন দেখুন। একবার প্রথমে শুরু করেছেন যুবকদের উদ্দেশ্যে, ছেলে মেয়েদের উদ্দেশ্যে, ছাত্র ছাত্রীও প্রধান কর্তব্য হি হয় অধ্যয়ন। স্বামী প্রণবানন্দজি তার বন্ধুদেরকে ছোটবেলা বলতেন, দৈনিক কম সে কম 10 ঘंटे लिखाई पढ़ाई करना चाहिए, और लिखाई पढ़ाई करने का साथ साथ चरित्र गठन करना चाहिए, और चरित्र गठन नहीं होने से कुछ भी नहीं किया जा सकता। চরিত্র গঠন না হয় তা তুমি কোনো ভালো কাজ বড় কাজ করতে পারবে না। দেশের জন্য, জাতির জন্য তোমার মধ্যে ত্যাগ স্বীকার আসবে না কখনো। তুমি আগে চরিত্র গঠন করো। তো স্বামী প্রণবানন্দজি কোথায় হাত দিয়েছিলেন? আগে হাত দিয়েছিলেন চরিত্র গঠন। তারপরে আবার গার্হস্থ্য আন্দোলন করে গৃহীদের বললেন, তোমাদের ঘরেই তো সন্তান জন্মায়, অথচ তোমরা যদি ভালো না হও তাহলে তো আর ভালো মানুষ জন্মাবে না। তাই আজকে গৃহী লোকদেরও ভালো হতে হবে। গৃহী লোক যারা ভবিষ্যতে পিতামাতা হবেন, তারা কেমন পিতামাতা হবেন এটাও এখন থেকে পিতামাতা হওয়ার সাধনা করতে হবে। আচার্য স্বামী প্রণবানন্দজি এভাবে জাতি গঠনের জন্য কোথায় হাত দিতে হয়, চরিত্র গঠন করতে হয়। একটা দেশ কখন ভালো হবে? যখন সেই দেশের মানুষগুলো ভালো হবে। তো যতদিন না পর্যন্ত কোনো দেশের মানুষের চরিত্রের পরিবর্তন না হবে, ততদিন বড় বড় রাস্তাঘাট এটা ওটা যতই উন্নতি হোক না কেন, সে দেশকে উন্নত দেশ কখনো বলা যেতে পারে না। আগে মানুষের চরিত্রকে ভালো করতে হবে। তাই আমরা উৎসাহ হারাবো না, আমাদের উৎসাহ সঞ্চার করতে হবে। স্বামী প্রণবানন্দজি তাই বললেন, পরম মিত্র কি? পরম মিত্র উত্তম, উৎসাহ অধ্যবসায়। এভাবে আচার্য স্বামী প্রণবানন্দজি একজন বীর সন্ন্যাসী ছিলেন। বীর সন্ন্যাসী, দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য তিনি তিলে তিলে তার জীবনকে উৎসর্গ করে গেছেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কেন পিছিয়ে পড়েছি?
পিছিয়ে পড়ার কারণ 1947 সালে একবার দেশ বিভাগ, তখন এদেশের রাজা জমিদাররা ছিলেন, এত ইতিহাস বলার দরকার নেই, সব শিক্ষিত লোক আমার পাশে। এখন 1947 সালে যা ঘটলো, আমাদের দেশের বড় 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 সন্ন্যাসীরা সব বিদেশে চলে গেলেন, এবং বাংলাদেশে মাত্র 4 জন সন্ন্যাসী ছিলেন, মাত্র 4 জন প্রণব মঠে। ওই বাজিতপুর প্রণব মঠে নামে এখনো প্রায় 200 বিঘা জমি আছে, এখনো আছে, নষ্ট হয়নি গুরু কৃপায়। 112 বিঘা জমি রয়েছে আমাদের খুলনা দাখবে। কিন্তু প্রণবানন্দজি দূরদর্শিতার বলে তিনি বাংলাদেশের জমি জমা ওই বাজিতপুর মাঠের জমি জমা প্রণব মাঠের নামে কিন্তু করে গিয়েছিলেন, সেই জন্য এখনো টিকে আছে। তারপরে তিনি আরো জমি জমা আশেপাশে এমন একটা ব্যবস্থা করে গেছেন যে প্রণব মঠে শত শত লোক গেলেও একটু ডাল ভাতের ব্যবস্থা আমরা করতে পারবো ওই জমি থেকে। প্রণবানন্দজি সেসব ব্যবস্থা করে গেছেন। আর এই বাংলাদেশকে তিনি এত ভালোবাসতেন, এই বাংলাদেশে তার জন্ম, তিনি সাধনায় সিদ্ধি লাভের জন্য গয়া কাশী পাহাড়ে যাননি, এই বাংলাদেশের মাটিতে বসে, ওই বাজিতপুরের মাটিতে বসে তিনি সিদ্ধি লাভ করেছেন মাত্র 20 বছর বয়সে। 20 বছর বয়সে সিদ্ধি লাভ করে 4টি বাণী উচ্চারণ করেছিলেন। এ যুগ মহামিলনের যুগ, এ যুগ মহা সমন্বয়ের যুগ, এ যুগ মহা জাগরণের যুগ, এ যুগ মহামুক্তির যুগ। দেখুন তার দূরদর্শিতা কি। এখন আমরা মিলিত হতে না পারলে, সমন্বয় না প্রতিষ্ঠা করতে পারলে আমরা তো আরো দুর্বল হয়ে যাব। তবে হ্যাঁ, অনেকে আমাকে বলে, স্বামীজি হিন্দু ধর্মে এত মত পথ আমাদের সর্বনাশ করলো, এই জন্য হিন্দু ধর্মকে আমি ততটা ভালোবাসি না। একজন হিন্দু হয়ে বলছেন, তা আমি আর সন্ন্যাসী হয়ে কি বলবো? আমি বললাম, দেখো বাবা, তুমি হিন্দু হয়ে হিন্দু ধর্মকে বেশি ভালোবাসো না কেন? এখানে বেশি মত পথ রয়েছে, তাই না? আর আমি একজন সন্ন্যাসী, এই বিভিন্ন মত পথ রয়েছে বলে আমি হিন্দু ধর্মকে একটু বেশি ভালোবাসি। কেন? বেশি ভালোবাসি কেন? এটা একটা স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। আমাদের হিন্দু সমাজ, হিন্দু ধর্ম একটা স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। একটা ইউনিভার্সিটি থেকে একটা দুটো মত থাকে নাকি? একটা ইউনিভার্সিটি থেকে বহু মত হয়, বহু ডিপার্টমেন্ট খোলা হয়, একটা ইউনিভার্সিটি থেকে বহু ডিপার্টমেন্ট। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমার খবর নেই, 357টা ডিপার্টমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর নেন, 80টার বেশি ডিপার্টমেন্ট। তা আমাদের সনাতন হিন্দু ধর্ম একটা স্পিরিচুয়াল ইউনিভার্সিটি, এই জন্য এখানে বেশি মতপথ আছে। তবে মত বিরোধের স্থান কোথাও নাই। তাই আপনারা মত বিরোধের স্থান যেন আপনাদের মনে স্থান না পায়। আমরা বেদ মন্ত্রে, আমরা গায়ত্রী মন্ত্রে সর্বত্র দেখি আমাদের মন ভালো করো। আমরা গায়ত্রী মন্ত্র বলছি আমাদের মনটা ভালো করে দাও। আমাদের বেদ উপনিষদে বলছে সহনা ভবতু সহনা ভুনভুতু সহবীর্যং করবাবহৈ। আমাদেরকে সহ্য শক্তি দাও, আমাদেরকে সহন শক্তি দাও, আমরা যেন পরস্পর বিদ্বেষ না করি। কোথাও তো বেদে, বেদান্তে, গীতায় কোথাও হিংসার কথা নেই, তাহলে হিংসাটা সৃষ্টি হলো কেন? আমাদের গীতা বলছে, जो भक्त जिस प्रकार से मैं भजता है मैं उनकी उसी प्रकार से भजता हूँ। अर्जुन, मनुष्य सभी प्रकार के मेरे मार्गों का अनुसरण करते हैं। আমাদের বিভিন্ন মতপথ দিয়ে আমরা তো একই স্থানে যাচ্ছি, তাহলে ভেদটা কেন? এই ভেদ ভাব আপনারা ভুল। ভেদভাব কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা আমার গবেষণা আমি দেখছি যে অযোগ্য গুরুরা গুরুর আসনে বসে তাদের শিষ্যদের মধ্যে এই হিংসাটা ঢুকিয়ে দিচ্ছে। আমি একেবারে প্রত্যক্ষভাবে আমি অনুসন্ধান করে দেখেছি যে এই কালী কৃষ্ণ শিব নিয়ে ঝগড়া এগুলো কেন হচ্ছে? অজ্ঞ গুরুরা গুরুর আসনে বসে তাদের শিষ্যদের মধ্যে এই হিংসাটা ঢুকিয়ে দিচ্ছে। এজন্য শাস্ত্রে বলছে সদ্গুরুর অনুসন্ধান করতে হবে। 3টা জিনিস দুর্লভ, মনুষ্য জন্ম দুর্লভ, আর দ্বিতীয় দুর্লভ হচ্ছে সদ্গুরুর আশ্রয়, আর তৃতীয় দুর্লভ ভগবানকে প্রাপ্তির আকাঙ্ক্ষা। ওই সদ্গুরুর আশ্রয় অনেকে আর পাচ্ছেন না, সদ্গুরুর আশ্রয় পাচ্ছেন না। কিছু ব্যবসায়ী গ্রুপ তারা গুরুগিরি করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, তাদের পাল্লায় পড়ে যাচ্ছে, তারা এই হিংসাটা শিখাচ্ছে। আমি বিগত কয়েক বছর বাংলাদেশের বিভিন্ন, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে সাতক্ষীরা, খুলনা, বরিশাল এসব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম ওই তথ্য। ওই গুরুদেবের এক একটা পুকুর কাটছে, গুরুদেবের এক একটা গ্রুপ তৈরি করছে, এর বাড়ি যেও না, ওটা খেও না, এটা করো না। এই সমস্ত কারণে কিছু গ্রুপ তৈরি হচ্ছে। তবে সমাজ সচেতন যারা, তারা আমাদের শাস্ত্র পড়ে দেখুন, কোথাও আমাদের বিদ্বেষের স্থান নেই। মত পথ থাকবে, কিন্তু মত বিরোধ না থাকলেই তো হলো। অতএব আমরা যে সন্ন্যাসী, আমাদের যদি কোনো কাজ থাকে তো আপনাদের জন্য, আমাদের যদি কোনো কাজ থাকে তো আমি গৃহীদের জন্য। তা আমরা আমাদের জীবনকে উৎসর্গ করেছি আপনাদের কাজ করার জন্য। এখানে প্রণব মঠ ভারত সেবাশ্রম সংঘের সেবার কথা,
এখানে অনেক আলোচনা হয়েছে। আসলে স্বামী প্রণবানন্দজি দেশের জন্য, জাতির জন্য তিনি প্রাণ উৎসর্গ করে গেছেন এবং দেহত্যাগের পূর্বে তিনি বলে গেছেন, আমি যেখানে দেহত্যাগ করি আমার দেহ কিন্তু বাংলাদেশে থাকবে। তা আপনারা শুনে রাখুন, ওই বাংলাদেশে মাদারীপুর জেলার অন্তর্গত বাজিতপুরে তিনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেইখানে তিনি শুয়ে আছেন, সেইখানে তার সমাধি। তিনি জানতেন 1947 সালে কি হবে, সব কিন্তু বলতেন। তারপর সব জানা সত্ত্বেও কিন্তু এই বাংলাদেশে তার শেষ তার দেহ সমাধিস্থ করতে বলে গেছেন। 1948 সালে যখন অবিভক্ত ভারতবর্ষ ছিল তখন তিনি কলকাতায় দেহত্যাগ করেন, তার স্মৃতিদেহ এনে বাজিতপুরে সমাধিস্থ করা হয়েছে। আমার ডান দিকে মাননীয় বিচারপতি মহোদয় কিন্তু বাজিতপুর ধামে যেয়ে তার সমাধিতে প্রণাম জানিয়ে এসেছেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। তাই প্রণব মঠকে আবার নূতন করে জানুন, প্রণবানন্দজিকে নূতন করে জানুন যে প্রণবানন্দজি হিন্দুর জন্য, দেশের জন্য, জাতির জন্য কি করে গেছেন। তিনি জাতি ধর্ম নির্বিশেষে সেবার কথা বলেছেন, কিন্তু সংগঠন ক্ষেত্রে দেখেছেন হিন্দুরা বিচ্ছিন্ন, তাই হিন্দু সংগঠনের ডাক দিয়েছিলেন, হিন্দুর অক্ষিদল আন্দোলন করেছিলেন, হিন্দু সমাজ সমন্বয় আন্দোলন করেছিলেন। তাই আজ আমরা তার সেই কথাগুলোকে আবার পুনরায় উচ্চারণ করার জন্য এই প্রণব মঠের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আহ্বান করেছি। এবং ইতিমধ্যে প্রণবানন্দজি জীবন নিয়ে গবেষণামূলক বক্তৃতা অনেকে করেছেন, যা শুনে আমরা মুগ্ধ হয়েছি। অন্যান্য বক্তাদের মধ্যে আপনারা আরও কিছু শুনতে পাবেন তাদের মাধ্যমে। শ্রী গুরু ভগবান সবার মঙ্গল করুন, সবার কল্যাণ করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।